অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অসংখ্য সামরিক বেজ রয়েছে, যার কাছে B-2 বোম্বারের মতো বিমান রয়েছে, অসংখ্য অ্যাডভান্স লেভেলের ফাইটার জেট রয়েছে, সেই যুক্তরাষ্ট্র 15টা শর্ত ইরানকে দেওয়ার পর ইরান সেটা রিজেক্ট করে দিয়েছে। তারপরে ইরান 10টা শর্ত দিয়েছে, সেই শর্তে যুক্তরাষ্ট্র 15 দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর মূল কারণ ছিল কি? আমি খুব বেশি তাত্ত্বিক বিষয়ে আলোচনা করব না, একদম সহজে যেটা আমাদের চোখে পড়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আসলে যুক্তরাষ্ট্র এই 15 দিনের যুদ্ধবিরতিতে একদম বাধ্য হয়েছে বলা যেতে পারে। তো চলেন শুরু করি। একদম প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে ইরানের যে সুপ্রিম লিডার আছে আয়াতুল্লাহ খামেনি সহ তার আশেপাশে যে লোকজন অনেকগুলাকে যুক্তরাষ্ট্র হত্যা করেছে। হত্যা করার ফলে তাদের যে আপনার যুদ্ধের যে সিস্টেমটা মানে কমান্ড যেটা সেটা একদম সম্পূর্ণভাবে ভাগ হয়ে গিয়েছে। আমি যদি সহজ ভাষায় বলি, আমাদের 71 সালে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধতে আপনার যে বিভিন্ন সেক্টর ছিল না, জেট ফোর্স, তারপরে হচ্ছে বিভিন্ন সেক্টর, বাংলাদেশ 7টা সেক্টরে ভাগ হয়ে গেছিল। এরকম ওদের বিভিন্ন প্রদেশে যে কমান্ড গুলা এগুলো এখন কোন সুপ্রিম একটা নির্দিষ্ট জায়গা থেকে যায় না। যেমন আমাদের আরো একটা সহজ উদাহরণ দেই, এই যে আমাদের যে জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের লাস্টে কি হলো যে একদম মেইন গুলাকে ডিবিট ধরে নিয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনটা আসলে থামতেছে না। এর কারণটা হচ্ছে আপনার এই টোটাল বিষয়টা বা হচ্ছে এই যে যুদ্ধের যে বিষয়টা এটা ভাগ হয়ে গেছে, কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে কোনো কমান্ড যাচ্ছে না, যার কারণে যুক্তরাষ্ট্র চাইলেও খুব সহজে এদেরকে হচ্ছে তার যে ভয়ভীতি বলেন বা মানে তাদেরকে কাবু করতে পারতেছে না। এবং বলা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তাফা খামেনি এ হচ্ছে আয়াতুল্লাহ খামেনির চেয়ে বেশি কট্টরপন্থী, কারণ এর বয়স একটু কম, রক্তটা একটু বেশি গরম, যার কারণে যুক্তরাষ্ট্র আসলে কোনোভাবেই এদেরকে রিচ করতে পারতেছে না এবং এদেরকে ভয়ভীতি দিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করাতে পারতেছে না। যার কারণে যুক্তরাষ্ট্র যে খুব সহজে এদেরকে বা ওদের প্রধান যারা আছে, প্রধান তো আসলে ওইভাবে কেউই নাই, তাদেরকে যে কোনো একটা শর্তের বেড়াজালে বলেন বা যুদ্ধবিরতিতে বলেন এগুলাতে খুব সহজে নিয়ে আসতে পারবে, সেটা পারতেছে না। 2 নম্বর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে ইরানের মতো শক্তিশালী একটা রাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যে নাই। ইরান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব হচ্ছে 10,000 কিলোমিটার। এখন যুক্তরাষ্ট্র কখনোই যুক্তরাষ্ট্রের মাটি বা মানে বুঝতে তো পারতেছেন যে ওর পক্ষে যুদ্ধ চালানো খুব কঠিন। ওর পক্ষে যুদ্ধ চালাতে গেলে মধ্যপ্রাচ্যে যেসব দেশ আছে আপনার কুয়েত, তারপর হচ্ছে কাতার, বাহরাইন, সৌদি আরব, এই সকল মাটি ইউজ করতে হবে। এবং ইরান যেটা বলছে যে তুমি যদি এইসব মাটি ইউজ করে আমার উপর হামলা করো তাহলে কিন্তু আমি অবস্থা খারাপ করে দেবো। এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল খুব ভালো করে বুঝেছে যে যুদ্ধের 34তম 33তম দিনে আইসেও ইসরায়েলকে লক্ষ্য করে ইরান একসাথে 100টা মিসাইল ছুটতেছে। তো তার কাছে কি পরিমাণ মজুদ এখনো পর্যন্ত আছে। এখন যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, ইরানের যে আন্ডারগ্রাউন্ডে যে মিসাইলের শহর আছে বলা হয়, এইখান থেকে যদি তারা মিসাইল ছাড়া শুরু করে মধ্যপ্রাচ্যে, এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ডিফেন্সিভ সিস্টেম গুলা ছিল, যে রাডার গুলা ছিল, সেগুলো তো ধ্বংস। এগুলা এই যে মিসাইল গুলো এগুলো খুব সহজেই কিন্তু ডিটেক্ট করতে পারবে না, যার ফলে এইসব দেশগুলাও কিন্তু ইরানকে যে ক্ষতিগুলা করবে, ইরানের যেসব পাওয়ার প্ল্যান্ট বলেন, তারপর যেখানে তেল উত্তোলন করা হয় সেখানে যদি হামলা করে, ঠিক একইভাবে ইরানও এইসব দেশগুলাতে হামলা করবে, যেটা যুক্তরাষ্ট্র কখনোই কোনোভাবে আটকাতে পারবে না। যার কারণে আসলে এই যুদ্ধবিরতিতে সে রাজি হতে বাধ্য হয়েছে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী যেটা আছে, আপনারা যদি ম্যাপে দেখেন হরমুজ প্রণালীটা এমন ভাবে গেছে এটা সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকবে। মানে ইরানের যে আপনার IRGC বলেন, যে সামরিক বাহিনীগুলো আছে, এরা যদি চায় যে হরমুজ প্রণালীতে কোনো জাহাজ এখান থেকে পাস করতে পারবে না, সেটা তাদের পক্ষে ইনশিওর করা সম্ভব। এবং বলা হয় হরমুজ প্রণালী দিয়ে পুরো পৃথিবীর 20% তেল এই পথ ব্যবহার করে। এখন ইরান যদি এই পথটাকে না ছাড়ে বা যেভাবেই হোক যদি এটাকে ব্লক করে দেয়, তাহলে আলটিমেটলি যুক্তরাষ্ট্রের যে গোল, ও তো আসলে তেল চায়। যে দেশে খনিজ সম্পদ থাকে, যে দেশে তেল থাকে, সেই দেশ মুসলিম হোক আর হচ্ছে খ্রিস্টান হোক বা হচ্ছে যাই হোক না কেন, সেখানে হামলা করবে। রিসেন্টলি ভেনেজুয়েলার হামলায় কিন্তু এটা প্রমাণ করে। সো এই পথটা যদি বন্ধ হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র আসলে 1-1.5 মাস পরে সামাল দিতে পারবে না এবং পুরো পৃথিবী যুক্তরাষ্ট্রকেই দায়ী করবে এবং ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করা শুরু করছে, যার কারণে যুক্তরাষ্ট্র এখানে বাধ্য হয়েছে। এরপর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে রাশিয়া গত কয়েক বছর ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে। এখন রাশিয়া জাস্ট ওয়েট করতেছে যে কখন আমেরিকা ইরানে স্থল অভিযান চালায়। সেই ফাঁকে রাশিয়া কি করবে, ইউক্রেনের যতটুকু জায়গা দখল আছে এগুলা সহ একদম মানে ওর যে মানে টার্গেট যেটা, সেটা খুব ভালোবেসে ফিল আপ করতে পারবে। এবং গত কয়েক বছর ধরে আমেরিকা এবং পশ্চিমা রাষ্ট্রগুলো, জাতিসংঘ বলেন, ইউরোপ বলেন, এরা সবাই রাশিয়াকে দুষতেছে যে কেন সে ইউক্রেনকে হচ্ছে হামলা করতেছে। কিন্তু এখন যে আমেরিকা হামলা করলো, এটাও তো সে তার চেয়ে বড় অপরাধ করছে। রাশিয়ার পাশের দেশ ছিল হচ্ছে ইউক্রেন, যুক্তরাষ্ট্রের পাশের দেশ তো ইরান না, তাহলে সে 10,000 কিলোমিটার একটা দূরে সে হামলাগুলো করতেছে। সেম যে দোষটা রাশিয়া করছে সেই দোষটা কিন্তু আমেরিকা এখন করতেছে। এবং আমেরিকা যদি স্থল অভিযান চালায় তাহলে 100% রাশিয়া কিছু না কিছু একটা করতো ইউক্রেনের বিরুদ্ধে। যার কারণে সে দেখতেছে যে আমি যদি এখানে হচ্ছে আমার 10,000 কিলোমিটার দূরে একটা দেশ, সেখানে যদি, তারপরেও একটা বিষয় আছে যে ইরানে স্থল অভিযান করে সে সফল হবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এবং যত অ্যানালিটিক্স আছে এরা সবাই কিন্তু একটা জিনিসই বলতেছে যে কখনো যুক্তরাষ্ট্রের পক্ষে স্থল অভিযান করে তার যে গোল সেটা ফিল আপ করা সম্ভব না। যার কারণে আসলে
আসলে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে যে না, এখানে যদি আমি হামলা চালাই তাহলে আমার আমসালা সব যাবে, তার চেয়ে বাদ দিই। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প যে টুইটটা করছিল যে টুয়েসডে মঙ্গলবার রাত 8টার সময় পুরো হচ্ছে ইরান একদম পুরো সিভিলাইজেশন নষ্ট হয়ে যাবে। তো একজন প্রেসিডেন্টের মুখে এই ধরনের ভাষা বা এই ধরনের কথা ভালো শোনা যায়? মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে যারা আমেরিকাকে সাহায্য করতেছে, এর পাশাপাশিও আপনার হচ্ছে ইংল্যান্ড বা ইউরোপের যে দেশগুলা মোটামুটি সাহায্য করতেছে, তারাও আসলে এই হুমকির পর বলে দিছে যে তুমি যদি এখন সিভিলিয়ান মারার যে থ্রেট এটা দিচ্ছ, এখন কিন্তু আমার এই আকাশসীমা ব্যবহার করে তোমার কোনো সামরিক যান এখান থেকে পাস করতে পারবে না, কারণ এটা সম্পূর্ণভাবে মানবতা বিরোধী অপরাধ। দুইটা দেশের যখন যুদ্ধ হয় তখন যুদ্ধটা কিন্তু ওই দেশের সাধারণ যে নাগরিক সিস্টেমে যেটা বলে যে সাধারণ নাগরিকের উপর হামলা হবে না, আমার জন্য যে থ্রেট আমি শুধুমাত্র তাকে হামলা করব। সো ধরেন একটা দেশ এ আর একটা দেশ বি, তো এ দেশ বি দেশের সামরিক স্থাপনা বলেন বা যেসব দেখা যাচ্ছে একটা সিভিলিয়ান স্ট্রাকচার, বাট সেখানে তারা সামরিক লোকজনদেরকে সাহায্য করতেছে, সেখানে তারা হামলা করতে পারে, কারণ ওটা আলটিমেটলি যুদ্ধের মধ্যে পড়ে। কিন্তু সিভিলিয়ান স্ট্রাকচার, ব্রিজ বলেন, তারপরে হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্ট, এগুলাকে হামলা করার কোনো মানে হয়। এবং যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের প্রেসিডেন্ট এইভাবে করে বলতে পারে যে পুরো একটা সাম্রাজ্যকে সে একদম মাটির সাথে মিশাই দেবে, যার কারণে আসলে দেখতেছে যে এই হামলা যদি যুক্তরাষ্ট্র করে তাহলে অলরেডি ইউরোপ তারপরে হচ্ছে বিভিন্ন দেশ তার বিপক্ষে চলে গেছে যারা মুসলিম না, এই হামলার পরে আসলে হিতে বিপরীত হতে পারে, যার কারণে যুক্তরাষ্ট্র আসলে এখানে বাধ্য হয়েছে। এরপর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে খুব দ্রুত যুক্তরাষ্ট্রে একটা মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে। এখন ট্রাম্পের যে সরকার বা ট্রাম্পের যে দল, সেই দলটা এই নির্বাচনে খারাপ করার সম্ভাবনা বেড়ে গেছে, কারণ যুক্তরাষ্ট্রের মানুষই অলরেডি বুঝে গেছে যে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা আসলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্পূর্ণভাবে ইসরায়েলের মতো একটা সন্ত্রাসী রাষ্ট্রের জন্য যুদ্ধ করতেছে। একে আমরা বাংলা যেটাকে বলি যে হচ্ছে দেখা যাচ্ছে একজন অনেক টাকা পয়সা আছে, সে তখন কি করে, কিছু মাস্তান ভাড়া করে না, যে যা আমার হয়ে ওকে চট দেয়, থাপ্পড় দেয়। তো এখানে বিষয়টা এরকম হয়ে গেছে, যুক্তরাষ্ট্র পৃথিবীর 1 নম্বর দেশে আছে, অথচ ইসরায়েল তো ছোট্ট একটা দেশ, সে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে এনে ভাড়ায় কাটাচ্ছে। এই জিনিসটা ওই দেশের জনগণ অলরেডি বুঝে গেছে, যার কারণে এই মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের যে দল, সেই দলটা খারাপ করার সম্ভাবনা বেড়ে গেছে, যার কারণে আসলে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে যে না, মোটামুটি একটা সিজ ফায়ার করি এবং এই 15 দিন আলোচনা করে এই যে ইরানের যে কন্ট্রোল গুলো, এগুলো যে ভাগ হয়ে গেছে, কোনোভাবে যদি এটাকে নিয়ন্ত্রণ করা যায়। তো এই হচ্ছে মোটামুটি কারণ, আরো অনেকগুলা কারণ রয়েছে। তবে যুক্তরাষ্ট্র আসলে বুঝতে পারছে যে আমি যে খেলায় নামছি, এই খেলাটা আসলে এত সহজ না, এটা ভেনেজুয়েলার মতো একটা দেশ না যে আমি চাইলেই সেখানে অভিযান চালায় তাদের প্রেসিডেন্ট আটক করে নিয়ে আসবো। এটা খুব ভালোভাবে বুঝে গেছে, কারণ যুদ্ধের 32-33তম দিনে এসে যখন 100টা মিসাইল একসাথে এরা লঞ্চ করে, যুক্তরাষ্ট্র বুঝতে বাকি নাই যে এই মিসাইল গুলা দিয়ে আমি যদি মধ্যপ্রাচ্যের ভূমিগুলা ইউজ করে হামলা করি, তাহলে ইরান এই মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলাকে কি অবস্থা করে ছেড়ে দিবে। আর একটা জিনিস ভাবেন যে আপনার যদি সে এই পুরো সিভিলাইজেশন বা ইরানকে যদি সে ধ্বংস করতে যায়, স্থলভিযান দিতে সম্ভবই না, তাকে এয়ার স্ট্রাইক করতে হবে এবং সেখানে পারমাণবিক অস্ত্রের মতো একটা অস্ত্র ব্যবহার করতে হবে। এটা যদি করে তাহলে চায়না রাশিয়াকে বসে থাকবে। এবং আপনি চিন্তা করেন যে এর মধ্যে যেসব দেশ হরমুজ প্রণালী পার হচ্ছে, কিছু দেশকে তারা ছাড় দিচ্ছে, তার ভিতরে বাংলাদেশও আছে, কিন্তু যেসব দেশকে তারা ছাড় দিচ্ছে না, টোলের বিনিময়ে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে, এবং এই টোলটা হচ্ছে ইউএন, অর্থাৎ চায়নার যে মুদ্রা, সেই মুদ্রাতে। এই যুদ্ধটা যদি আরো স্কেলেট হয় এবং আমেরিকা যদি ইরানে হামলা চালায়, তাহলে অটোমেটিক্যালি আমেরিকার যে পতন সেটা শুরু হয়ে গেছে এবং সেটা আরো নিচে যাবে, এবং রাশিয়া এবং চায়না কিন্তু আস্তে আস্তে উপরে উঠে যাবে। এবং এই যুদ্ধে রাশিয়া এবং চায়না যে ইরানকে সাহায্য করছে এটা প্রমাণিত, কারণ ইরানের এমন কোনো প্রযুক্তি নাই যে প্রযুক্তি ইউজ করে সে মানে ভালো ভালো রাডার সিস্টেমে একদম পিন পয়েন্ট হামলা করবে, তারপর বিমানগুলোকে এত অ্যাডভান্স লেভেলের ফাইটার জেটকে এত পিন পয়েন্ট হামলা করবে। এটা বোঝা যায় যে এখানে আসলে রাশিয়া এবং চায়না সম্পূর্ণভাবে ইনভলভ। তারা হয়তো ডাইরেক্ট কোনো অস্ত্র দিচ্ছে না, কিন্তু যুদ্ধে আসলে অস্ত্র তো প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন হচ্ছে সঠিক ইনফরমেশন। দেখেন ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলে আয়াতুল্লাহ খামেনি সহ পুরো আয়াতুল্লাহ খামেনির যে আশেপাশে সবাইকে একদম শেষ করে দিল। তো এই যে ইনফরমেশন, হামলা তো করাই যায়, বাট পিন পয়েন্ট হামলা, যে একটা জায়গায় আমি অভিযান চালিয়ে সবগুলো শেষ করে দিলাম, বা হচ্ছে আপনার এর আগেও কিন্তু ইসরায়েল অনেক হামলা করছে। তো এই যে পিন পয়েন্ট ইনফরমেশন, এগুলা চীন এবং রাশিয়া প্রোভাইড করছে, যার কারণে ইরান খুব ভালোভাবে হামলা করতে পারতেছে। তো যুক্তরাষ্ট্র আসলে আলটিমেটলি দেখছে যে এই যুদ্ধে আমার জেতার কোনো সম্ভাবনা নাই। এখানে কিন্তু এক একজনের জিত এক এক রকম। এখানে আমি যেটা বললাম যে এই যুদ্ধে কি ইরান জিতে গেছে, আসলে এই যুদ্ধে ইরান জিতে গেছে বলা যায়, কারণ ইরান এমন কোনো দেশ না যে সেই দেশটা যুক্তরাষ্ট্রকে একদম ধুলায় মিশাই দেবে। ইরানের জন্য জিতা এইটাই যে ইরান যে 10টা শর্ত দিছে, এই 10টা শর্ত মেনে যদি যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ একদম বন্ধ করে দেয়, ইরানের জন্য হচ্ছে এইটাই জয়। আর আমেরিকার জন্য জয় কোনটা? আমেরিকার জন্য জয় হচ্ছে এটা যে ওর পুরো সিভিলাইজেশন শেষ করার প্রয়োজন নাই। আমেরিকাতে প্রথম একটা শর্ত ছিল যে হচ্ছে তার যে ইউরেনিয়াম গুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে, তারপরে তার ইউরেনিয়াম যে সমৃদ্ধকরণ সেই প্ল্যান্ট গুলো ধ্বংস করতে হবে, তার যে ব্যালিস্টিক মিসাইলের যে উৎপাদন সেটা ধ্বংস করে দিতে হবে। এই যে বিষয়গুলো আছে, এগুলো যদি ইরান মেনে নেয় তাহলে হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য হচ্ছে এটাই বিজয় ইসরায়েলের জন্য। সো যুদ্ধের জয় পরাজয়
বিষয় সবার ক্ষেত্রে সেম না, এক একজনের জন্য এক একটা ডিপেন্ড করে। এই যে বর্তমানে যেটা হলো, এটা এখনো পর্যন্ত, এটা শুধু আমি না, আপনি দেখেন, আপনি যারা এই বিষয়ে আলোচনা করতেছে তারা সবাই বলতেছে এখনো পর্যন্ত ইরান আসলে আপার হ্যান্ডে আছে। এখন দেখা যাক এই 15 দিন পর কি হয়। দেখলাম যে সিজফায়ারের পরেও নাকি ইসরায়েল একটা দুটো হামলা করছে এই অবৈধ রাষ্ট্রটা। এখন এর আগেও কিন্তু যে আলোচনাটা হচ্ছিল, আলোচনার মাঝখানেই কিন্তু যুক্তরাষ্ট্র হামলা করে আয়াতুল্লাহ খামেনি সহ তার বড় বড় নেতৃবৃন্দকে মেরে ফেলছে। এখন দেখা যাক, যদিও কোরআনে বলা হয়েছে যে তোমরা এদেরকে বিশ্বাস করো না, বাট বিশ্বাস তো করা লাগতেছে কিছুক্ষণের জন্য।